ঋণের বোঝা বৃদ্ধি, অসম চুক্তি সহ নানা কারণে অর্থনীতিকে আরো দুর্বল করেছে অন্তর্বর্তী সরকার। এই জন্য তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশ ছাড়লেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে নেই কোনো বিশাল প্রোটোকল, নেই কোনো সফর সঙ্গী, এমনকি নিজের লাগেজটা বয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের হাল ধরেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস। দীর্ঘ 18 মাস তার শাসন আমলে বাংলাদেশের রিজার্ভ করেছেন দ্বিগুণ এবং বাংলার গঠনতন্ত্র ও গণতন্ত্র দুটাই তিনি সরাসরি জনগণের হাতে ফিরিয়ে দিয়ে তিনি আবারও ফ্রান্সে চলে গিয়েছেন। কিন্তু তার যাওয়াটা আসলে কতটা নিরাপদ এবং তিনি কতটা বিপদ নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন এটা জানলে আপনারা অবাক হবেন। অটোমেটিক্যালি অতি দ্রুত ফ্রান্স থেকেই নিয়ে এসে ডক্টর ইউনুসকে গ্রেফতার করা হতে পারে এবং 5 বছরের জন্য জেলও হতে পারে শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতির কারণে, নাকি এটা বিএনপির মার্টিকুলাস প্ল্যানই ছিল যে তারা ক্ষমতায় হাতে নেওয়ার পরপরই আবার তাকেই গিয়ে সবল করবে। বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তবে তার শাসনামলে দারিদ্র্য বেড়েছে আশঙ্কাজনক হারে। বেকার হয়েছে কয়েক লাখ মানুষ, বেড়েছে ঋণের বোঝা, খেলাফিতে দেশ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বব্যাংকের হিসাবে এ সময় দেশে নতুন করে প্রায় 30 লাখ মানুষ দরিদ্র হয়েছেন। এছাড়া বেসরকারি খাতের বিনিয়োগ 2024 সালের জুনে জিডিপির 24% থেকে কমে 2025 সালের জুনে 22.48% দাঁড়িয়েছে, যা 4 দশকের মধ্যে সর্বনিম্ন। সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও একই চিত্র। যেখানে অনেকেই ভেবেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস হতে পারেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, ঠিক সেই সময়ই হঠাৎ নীরবে দেশ ছেড়ে চলে গেলেন তিনি। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেন এমন হলো? কেন কোনো আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হলো না? কেন তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হলো না? আর কেনই বা একাই নিজের লাগেজ হাতে নিয়ে বিমানবন্দরে দেখা গেল তাকে? দেশের সংকটময় এক সময়ে বিদেশ থেকে এসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। দীর্ঘ 1.5 বছর দেশ পরিচালনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে। কিন্তু ক্ষমতা হস্তান্তরের পর হঠাৎ করেই চুপিসারে দেশত্যাগ, এই ঘটনাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কেন কোনো আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হলো না? বিদায়ের মুহূর্তে ছিল না কোনো আনুষ্ঠানিকতা, না ছিল কোনো রাজনৈতিক নেতার উপস্থিতি। এই নীরব প্রস্থান ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিশ্লেষণ। কেন প্রকাশ্যে ধন্যবাদ বা সম্বর্ধনা দেওয়া হলো না? এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। অন্তর্বর্তী সরকারের শুরুতে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছিলেন দেশে সংস্কার হবে, গণহত্যার বিচার এগোবে, অর্থনীতি পুনর্গঠন হবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পন্ন হয়েছে, এ নিয়ে অনেকেই সন্তুষ্ট, কিন্তু তার 1.5 বছরের শাসনামল নিয়ে নানা মতভেদ তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, বাজার নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস ও ঋণ সংকট মোকাবিলায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি, বরং মূল্যস্ফীতি, শিল্প খাতের স্থবিরতা ও বৈদেশিক ঋণের চাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অর্থনীতির বিভিন্ন সূচক বলছে গত 18 মাসে ডক্টর ইউনুস দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন। 1.5 কোটি বেকার আর 2 কোটি চরম দরিদ্র মানুষ সৃষ্টি করেছেন। মানুষ এখন দুঃখ করে বলছে অর্থনৈতিক ক্ষেত্রে এটাই তার জাতিকে উপহার। ডক্টর ইউনুস 18 মাসে দেশের শিক্ষার পরিবেশকেও ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাসনামলের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ ও অর্থনৈতিক চুক্তি নিয়ে নানা বিশ্লেষণ প্রকাশ পাচ্ছে, যা জনমনে কৌতূহল ও প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হল তার দেশত্যাগের ধরন। বিদায়ের মুহূর্তে তাকে একাই লাগেজ বহন করতে দেখা গেছে, এমন দৃশ্য ভাইরাল হয়েছে। অথচ কয়েক মাস আগেই লাখো মানুষের ফুলেল সম্বর্ধনায় তাকে স্বাগত জানানো হয়েছিল। তাহলে বিদায়টা এত নীরব কেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন নির্বাচন পরবর্তী নতুন সমীকরণে হয়তো আনুষ্ঠানিকতা এড়ানো হয়েছে। আবার কেউ বলছেন রাষ্ট্রপতি পদের গুঞ্জন ভেসে বেড়ালেও বিষয়টি চূড়ান্ত না হওয়ায় নীরবতাই বেছে নেওয়া হয়েছে। এদিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ রয়েছে 2028 সাল পর্যন্ত। সংবিধান অনুযায়ী অসুস্থতা, মৃত্যু বা স্বেচ্ছা পদত্যাগ ছাড়া তাকে অপসারণ করা সহজ নয়। ইতোমধ্যে নতুন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তার কাছ থেকে
থেকেই শপথ নিয়েছেন, ফলে রাষ্ট্রপতি পদে ডক্টর ইউনূসের সম্ভাবনা কতটা বাস্তব ছিল সেটিও এখন প্রশ্নের মুখে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, যদি কখনো রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসে তাহলে বিএনপির ভেতর থেকেই কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। অন্যদিকে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ মহল বলছে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে সামাজিক ব্যবসা, তরুণ উদ্যোক্তা ও জলবায়ু ইস্যু নিয়ে কাজ চালিয়ে যাবেন। সব মিলিয়ে রহস্য রয়ে গেছে, কেন এত নীরবে দেশ ছাড়লেন ডক্টর ইউনূস? তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হলো না কেন? এটি কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো সমীকরণ? প্রিয় দর্শক, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কি মনে করেন? অন্তর্বর্তী সরকারের প্রধানের এভাবে নীরবে দেশ ত্যাগ স্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো বাস্তবতা? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টে। দেখা হবে পরবর্তী আলোচনায়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপটি করবে না। অনিশ্চয়তা জীবন নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন। আসার সময় গ্যাংম্যান দিয়ে তাকে বরণ করা হয়েছিল, তবে যাওয়ার সময় তার লাগেজটা পর্যন্ত বহন করে দেওয়ার মতন কোনো লোক ছিল না। আসলে এই বাংলার মসনদটাই যে বড় স্বার্থপর, তা ডক্টর ইউনূসের শেষ পরিণতিটা দেখেই বোঝা যায়। আসুন, এখন তিনি কোথায় থাকছেন, কোথায় ল্যান্ড করবেন, বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টে। দেশ শাসন করলো যে চূড়ান্ত একটা এ নিয়ে উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে এবং জনসমর্থন নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন নোবেল জয়ী আমাদের স্যার, এখন আমি তাকে স্যার বলি, ইউনূস স্যার বলি না, স্যার যে পা রেখেছিলেন, পা রাখার পরেতে তিনি যখন 18 মাস বাদে গেলেন, দেশটা ধ্বংসস্তূপে পরিণত হলো। কারখানা ধ্বংস করে দিলেন, মব সন্ত্রাস সৃষ্টি করলেন, দেশে অরাজকতা, খুন, ডাকাতি, নিরপরাধদের জেলে ভরা, কিছু বাদ রাখেননি। একটা বিচারবিহীন মামলা, দেশের অবৈধ সমস্ত চুক্তি করা, বন্দর তুলে দেওয়া, এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটি দিয়ে গেলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ফল বাংলাদেশের মানুষকে কতদিন যে ভুগতে হবে তার কোনো ইয়ত্তা নেই। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যা যা আছে, কৃষি নির্ভর একটা দেশ, সেখানে 1350-এর ওপর বস্তু এখানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া 0 ট্যারিফে ঢুকবে, এবং বাংলাদেশ থেকে যে সমস্ত বস্তু যাবে সেগুলো 0 ট্যারিফে যাবে। শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো রকমে সন্তুষ্ট করে যদি ক্ষমতায় টিকে থাকা যায়। উনি জামাতকে আনার অনেক চেষ্টা করেছিলেন, যদি জামাত আসে তাহলে পরে তিনি রাষ্ট্রপতি হবেন। একটা খায়ে শোনার মধ্যে ছিল। যেদিনকে নির্বাচন যেদিনকে হলো, সেদিনকে একেবারে ধেই করে গৌরাঙ্গের মতো নাচতে নাচতে তিনি ঈদের উৎসব পালন করেছিলেন। তারপরে যখন ফল বেরোতে আরম্ভ করলো, তারপর থেকে আর মোহাম্মদ ইউনূসকে দেখা গেল না। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার ছিল তার যমুনা ছাড়ার শেষ দিন। সেই শেষ দিনে রাত না কাটিয়েই গভীর রাতে তিনি দেশ ছাড়লেন। এখন দেশ ছাড়ার একটা ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। ওটা আগের ভিডিও না পরের ভিডিও আমি জানি না, কিন্তু 18 মাস যে লোকটা, যাকে প্রথম লোকে বলতো স্যার আপনার 1000 বছর হায়াত হোক, শেষে লেখা বন্ধ হয়ে গেছিল।
আমি বলেছিলাম সবকিছুই আস্তে আস্তে বন্ধ হবে। এখন তার একটা গান স্যালুট জুটল না, একটা ফুলের মালা জুটল না, কেউ করমর্দন করলো না, কোনো টিভি ক্যামেরা তাকে ফলো করলো না। তিনি সম্পূর্ণ একাকী নিঃসঙ্গ মাথা নিচু করে বাংলাদেশ থেকে ধীরে তড়িৎ গতিতে পালিয়ে গেলেন। কারণ উনি জানতেন উনি যে অপরাধ উনি করেছেন এবং জামাত ক্ষমতায় আসেনি, বিএনপি এসছে, কালক্ষেপ যদি হয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।